আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যায় আমার কথা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি জি, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা মেইনলি ম্যাথ দেখবো, ম্যাথ প্রবলেমটা একটু দেখবো। আমি হচ্ছে কালকেও আপনাদের ক্লাস নিব, ঠিক আছে? আমাদের কিছু ক্লাস গ্যাপ গেছে, ওগুলা হচ্ছে মেকআপ ক্লাস নিয়ে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা ম্যাম, কালকে আমাদের আরো ক্লাস আছে, তো এখন আমাদের ক্লাস এইভাবে নিলে তো আমরা হলো সবাই করে দিতে পারবো না ম্যাম। আমাদের গতকাল আগামীকালকেও ক্লাস আছে, আগামী পরশু ক্লাস আছে। আহ যে সময় ক্লাস আছে অন্য সময় হবে না টাইম? কোনো সময় বলতে মনে করেন সবার আবার অফিস আদালত আছে, সব মিলে যাচ্ছে আপনাদের ঝামেলা। আমার এখন পরীক্ষাটা কবে? এই রুটিন সপ্তাহে হয় নাই আপনার ম্যাডাম, রুটিন হয় নাই। এটা রুটিন এখনো পাইনি। রুটিনটা এখনো দেয় নাই। নেক্সট উইকে তো তার মানে হবে না। নেক্সট উইকে কি হবে, মানে এই সামনের শুক্রবারে কি হবে? সামনে শুক্রবারে এই সাবজেক্টটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সামনের শুক্রবারে যদি হয় তাহলে তো কালকে একটা ক্লাস করা লাগবে, আবার কালকে একটা ক্লাস নেওয়ার পরে তারপর আবার আপনাদেরকে রিভিউ ক্লাসও নিতে হবে। তো কালকে একটু ট্রাই করেন ক্লাসটা করার আর কি কোনোভাবে। আজকেও তো হচ্ছে আমি একটা অসময়ে নিচ্ছি, আসলে এবার রোজার কারণে সব ম্যাডাম উল্টাপাল্টা হয়ে আমাদের গেছে একটা আমাদের তো। শর্ট সাজেশন দেন ম্যাডাম, দিলে ভালো হয়। শর্ট সাজেশন দিলে কি হয়, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু শর্ট নেওয়া লাগবে সাজেশন না, আপনি দিব। সময় দিয়ে হলে দেন। ক্লাস নিলেন, না আপনাদের হলে তো না বলা নিলেন। লাগবে না এটা, আমি তো শর্ট সাজেশন জি দেই ম্যাডাম, জি। আগের দিন, ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু ওই আমার তো আপনি এটা দিয়ে দিয়েন, আপনার ক্লাস নেওয়া লাগবে না ম্যাম। আপনি দিয়ে দিয়েন, আমরা কাউকে কিছুই বলবো না, আপনি আমাদের দিয়ে দিন। না না, আমরা এটা এভাবে পরীক্ষা হয় দেবো, না, আপনার কোনো এভাবে ক্লাস হয় করতে না। দেওয়া লাগবে না। কাউকে কিছু বলা না, আমার তো একটা ব্যাপার আছে তাই না? আমি তো মানে আমি ক্লাস, আমার কাভার দেওয়া লাগবে, এটা হচ্ছে মেন কথা। তো সমস্যা নাই, আপনাদেরকে আমি শর্ট সাজেশন দিয়ে দিব না, এটা নিয়েও কোনো ঝামেলা নাই। আর আপনারা যদি ক্লাস অ্যাটেন্ড না করতে পারেন, অ্যাটেন্ডেন্স নিয়েও আপনাদের টেনশন নেওয়া লাগবে না। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স সবাইকেই দিয়ে দিব। আমি যেহেতু অন্য সময় ক্লাস নিচ্ছি বা হচ্ছে অন্য দিনে নিচ্ছি, সেহেতু আপনাদের এটা নিয়েও টেনশন করার নাই। কিন্তু আমার তো অ্যাটলিস্ট সে ফাইনালে কোশ্চেন করার মতো একটা জিনিস আপনাদেরকে পড়াইতে হবে তাই না? এর জন্য আমি হচ্ছে একটা দুটা ক্লাস আমার নেওয়াই লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের ওটা নিয়ে ঝামেলা নাই, আমি সাজেশন এবং কি টাইপের কোয়েশ্চেন দিব না দিব এটাও বলে দিব, ওটাও সমস্যা নেই। এখন আমি আজকের ক্লাসটা শুরু করি, ওটা নিয়ে পরে ডিসকাস করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আজকের হচ্ছে জিনিসটা যে মানে যখন আমাদের হচ্ছে সয়েল থাকে, তো সয়েলের মধ্যে তো অনেক হচ্ছে মাটির যে গ্রেইন গুলা আছে এগুলার সাথে সাথে কি থাকে, এগুলার সাথে সাথে হচ্ছে ওয়াটার থাকে, ঠিক আছে? তো ওয়াটার হচ্ছে কয় ধরনের, কি কি ওয়াটার থাকে এগুলা হচ্ছে ডিসকাস করবো এবং এগুলার ম্যাথ হচ্ছে দেখবো, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আমাদের জানা লাগবে হচ্ছে যে সয়েল ময়েশ্চার টেনশন, এই জিনিসটা কি, সয়েল ময়েশ্চার টেনশন জিনিসটা কি। যদি কোনো হচ্ছে আনস্যাচুরেটেড সয়েল থাকে, আনস্যাচুরেটেড সয়েল মানে কি, যেখানে হচ্ছে পানি নাই, মানে পানি স্যাচুরেশন লেভেলে নাই, মানে পুরা সয়েলের গ্রেইন গুলা পানির মধ্যে ডুবানো অবস্থায় নাই, এরকম যদি সয়েল থাকে তাকেই আমরা হচ্ছে আনস্যাচুরেটেড সয়েল বলি। তো এই আনস্যাচুরেটেড সয়েলের ভিতরে হচ্ছে একটা নেগেটিভ প্রেসার থাকে, ঠিক আছে? নেগেটিভ প্রেসারটা কেন, মানে সয়েল সয়েল পানি, সয়েলের যে গ্রেইন গুলো আছে এগুলা কিন্তু ইটসেলফ একটা পানি শুষে নিতে পারে, ঠিক আছে? তার মানে ওরা হচ্ছে নিজেদের দিকে ভিতরের দিকে হচ্ছে পানি টেনে নেয়, ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে নেগেটিভ প্রেসার। এই যে দেখেন কি বলছে, যে ওয়াটার ইজ হেল্ড ইন দ্য সয়েল আন্ডার নেগেটিভ প্রেসার ডিউ টু অ্যাট্রাকশন অফ দ্য সয়েল ফর ওয়াটার, ঠিক আছে? মানে সয়েলের যে গ্রেইন বা সয়েলের যে ম্যাট্রিক্স গুলো আছে এগুলার কি পানির প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, এর কারণে কিছু পানি সয়েলের যে গ্রেইন গুলা, মনে করেন এটা একটা সয়েলের গ্রেইন, এই হচ্ছে কিছু পানি সোক করে নেয়, ঠিক আছে? তো এই সোক করার জন্য কি নিশ্চয়ই তাহলে ওয়াটার গুলা টেনে নেয় নিজের দিকে। তো টেনে নেওয়া মানে কি, একটা প্রেসার ক্রিয়েট হয়, সেই প্রেসার, এই প্রেসারটাকে হচ্ছে নেগেটিভ প্রেসার বলে। আর এই নেগেটিভ প্রেসারটাকেই হচ্ছে সয়েল ময়েশ্চার টেনশন করে। এই যে নিচেরটাতে এটা লেখা আছে যে ইনস্টেড ফর
Referring to this negative pressure, the water is said to be subjected to a tension exerted by the soil matrix. তার মানে কি soil matrix একটা টেনশন, soil matrix এর মধ্যে একটা টেনশন কাজ করে, আর এই টেনশনটাকেই বলা হয় হচ্ছে soil matrix soil moisture tension। ঠিক আছে, তো সয়েল ময়েশ্চার টেনশনটা কি মেইনলি হচ্ছে সয়েলের ওয়াটারের প্রতি যে অ্যাট্রাকশন, তার কারণে সয়েল ওয়াটারকে টেনে নেওয়ার যে ব্যাপারটা, সেটাকে বলে সয়েল ময়েশ্চার টেনশন। ঠিক আছে, তো এই গ্রাফটা ইম্পর্টেন্ট। এখানে কি দেখাইতে চাচ্ছে যে ময়েশ্চার কন্টেন্ট যত কম হবে, আস্তে আস্তে ময়েশ্চার কন্টেন্ট কমতে থাকলে সয়েল ময়েশ্চার টেক্সচার বাড়তে থাকবে। মানে কি, সয়েলের মধ্যে যত ওয়াটার কম থাকবে, ওয়াটারের প্রতি অ্যাফিনিটি তার বেশি হবে, সিম্পল। তার মানে যত দেখেন এইদিকে সয়েল ময়েশ্চার টেনশন বাড়তেছে, সয়েল ময়েশ্চার টেনশন যত বাড়তেছে, তত তার হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট কমে আসতেছে। ঠিক আছে, তার মানে ময়েশ্চার কন্টেন্ট কমলে তার সয়েলের প্রতি, ময়েশ্চারের প্রতি যে টান বা অ্যাট্রাকশন সেটা বাড়তে থাকে। ঠিক আছে, তো ক্লে এর জন্য একরকম, লোমের জন্য আরো একটু কম, স্যান্ডি সয়েলের জন্য আরো একটু কম। তো এই গ্রাফটা বোঝা গেছে। এইদিকে হচ্ছে এমসি ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজে, আর এইদিকে হচ্ছে সয়েল ময়েশ্চার কন্টেন্ট, সয়েল ময়েশ্চার টেনশন, এটা হচ্ছে প্রেসার এটিএম এ দেওয়া। তার মানে সয়েল ময়েশ্চার কন্টেন্ট যত কম হবে, ময়েশ্চার কন্টেন্ট যত হচ্ছে কম হবে, সয়েল ময়েশ্চার টেনশন যেটা, এটা তত বাড়তে থাকবে। এটা হচ্ছে রিলেশনশিপ। ঠিক আছে, তো এটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে বলতেছে যে সয়েল ময়েশ্চার স্ট্রেস। তাহলে যেখানে টেনশন আছে সেখানে নিশ্চয় পার ইউনিট এরিয়াতে একটা হচ্ছে স্ট্রেস কাজ করবে। আমরা যদি ফোর্স কে এরিয়া দিয়ে ভাগ দিই, তাহলে সেটাকে আমরা কি বলি, স্ট্রেস বলি না? তাহলে যেখানে টেনশন ফোর্স আছে একটা সয়েলে আমরা একটু আগে দেখে আসলাম, সয়েলের ময়েশ্চারের উপর একটা টেনশন ফোর্স আছে। তো এই ফোর্স কে যদি আমি হচ্ছে পার ইউনিট এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে একটা স্ট্রেসও পাবো। তো ওই কথাটা এখানে লেখা আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট। কিছু বললেন কেউ? আচ্ছা, এখন আমাদের কয়েকটা এখানে জাস্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই যে ফিল্ড ক্যাপাসিটি, পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট, আগে এগুলা বুঝে আসি, দেন এই ইনফরমেশন গুলো আমরা পড়বো। আচ্ছা, তাহলে এখন আমাদের বুঝতে হবে কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি। সেটা কি? একটা হচ্ছে স্যাচুরেশন ক্যাপাসিটিটা কি জিনিস? এই যে আপনার ব্রাউন কালারের দেখতেছেন, এগুলা হচ্ছে সয়েলের গ্রেইনের পুরা সব জায়গা যদি ওয়াটার দিয়ে ফিল আপ থাকে, ওয়াটার দিয়ে ফিল আপ মানে সয়েলের ভিতরকার ফাঁকা জায়গাগুলো, সয়েলের পোর গুলা, এবং সয়েলের একটা গ্রেইনের ভিতর একটা গ্রেইনের সাথে আরেকটা গ্রেইনের যে ফাঁকা গ্যাপ, ওই সব গ্যাপ গুলা যদি হচ্ছে ওয়াটার দিয়ে ফিল আপ থাকে, টোটালি ওভারঅল সব পোর, সব গ্যাপ যদি ওয়াটার দিয়ে ফিল আপ থাকে, তাহলে সেই পরিমাণ ওয়াটারকে হচ্ছে বলা হবে স্যাচুরেশন ক্যাপাসিটি। ঠিক আছে, সেই পরিমাণ ওয়াটারকে বলা হবে হচ্ছে স্যাচুরেশন ক্যাপাসিটি, বা সেই পরিমাণ পার্সেন্টেজ অফ ওয়াটার। যে কি বলতেছে, স্যাচুরেশন ক্যাপাসিটি ইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্টের পার্সেন্টেজ, যেটা হচ্ছে সবকিছু ফিল আপ করতে প্রয়োজন হয়, সেটাকেই বলা হবে স্যাচুরেশন ক্যাপাসিটি। ঠিক আছে, আমি এত ডিটেইলে যাচ্ছি না, আমার মেইন ডেফিনেশনটা হইলেই হয়েছে। তাহলে স্যাচুরেশন ক্যাপাসিটি আমরা হচ্ছে বলবো all pores and gap filled up with water। ঠিক আছে, এটাই হচ্ছে স্যাচুরেশন ক্যাপাসিটি, একদম সিম্পল ভাষায় এক কথায় এটাই বুঝাইতেছে। ওকে, তারপর নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এটা ভালো মতো বুঝতে হবে, ফিল্ড ক্যাপাসিটি। আচ্ছা, ফিল্ড ক্যাপাসিটি কি? ধরেন আমি এখানে হচ্ছে সয়েলের গ্রেইন গুলা এমন ভাবে রাখছি, মানে সয়েলের গ্রেইনটা এমন ভাবে রাখছি, আমি হচ্ছে নিচে কি করে দিছি, নিচে হচ্ছে ধরেন ঝালর টাইপের একটা জিনিস দিয়ে দিছি, যাতে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওর ভিতরকার ওয়াটার গুলা বের হয়ে যাইতে পারে। ঠিক আছে, মানে এখানে হচ্ছে আহ ছিদ্রযুক্ত, আমি হচ্ছে এমন একটা জিনিসের উপর একটা সয়েল সয়েল ওয়াটার সহ সয়েলের একটা হচ্ছে কি বলবো, আহ একটা দলা হচ্ছে রাখার কারণে ওর ভিতর থেকে কিছু ওয়াটার পড়ে যাবে। কোন ওয়াটার গুলো পড়বে? এই যে গ্রেইনের ফাঁকে, একটা গ্রেইন থেকে একটা গ্রেইনের ভিতরকার গ্যাপ গুলাতে যে ওয়াটার গুলা ছিল, সেগুলো নিশ্চয়ই এরকম গ্র্যাভিটির কারণে নিচের দিকে নেমে যাবে, এবং নিচের দিকে নেমে এখান দিয়ে পড়ে যাবে। আচ্ছা, এই ওয়াটারটাকে সরাই ফেলার পরেও দেখা যাবে এরকম গ্রেইন গুলার গায়ের সাথে লাগা, পোরের ভিতরে লাগা কিছু ওয়াটার আছে। ঠিক আছে,
সেই পরিমাণ ওয়াটারকে হচ্ছে বলা হবে ফিল্ড ক্যাপাসিটি। তাহলে আমরা একটু বইয়ের ভাষায় পড়ি যে কি বলছে, দ্য সয়েল ইজ at field capacity when all the gravitational water has been drained। তার মানে কি, গ্র্যাভিটেশনাল ওয়াটার যেগুলো আছে, মানে গ্র্যাভিটির কারণে হচ্ছে, গ্র্যাভিটির কারণে যে ওয়াটার গুলো পড়ে যাবে, ড্রেইনড হয়ে যাবে, তা বাদে যে এক্সট্রা ওয়াটারটুকু থাকবে, সেই ওয়াটারটুকুকেই বলা হবে হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। সেই পরিমাণ ওয়াটারের পার্সেন্টেজকেই বলা হবে ফিল্ড ক্যাপাসিটি, ঠিক আছে? তার মানে এইখানে যখন হচ্ছে এই ফিল্ড ক্যাপাসিটিতে হচ্ছে কোনো একটা সয়েল থাকবে, তখন তার ভিতরে ওয়াটারের কোনো মুভমেন্ট হবে না, মানে ওয়াটার গুলা গায়ের সাথে লেগে আছে, ঠিক আছে? এই ওয়াটার গুলা আর এই ডাউনওয়ার্ড মুভমেন্ট আর হবে না, কারণ ডাউনওয়ার্ড মুভমেন্টে অলরেডি গ্র্যাভিটেশনাল ওয়াটার গুলো অলরেডি পড়ে গেছে, সরাই ফেলা হয়েছে, ঠিক আছে? তারপরে যেটুকু এক্সট্রা আছে সেটাই হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কোন পর্যন্ত? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটারটাকে বাদ দিয়ে, গ্র্যাভিটেশনাল ওয়াটার বাদে যা থাকবে সেটাই হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। যতটুকু ওয়াটার থাকবে তার পার্সেন্টেজটাই হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। আচ্ছা, এরপরেরটা কি? এরপরটা হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হচ্ছে কি বলতেছে, পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটা হচ্ছে এমন পরিমাণ ওয়াটার যেটা হচ্ছে মানে এটাকে আর কোনোভাবে ধরেন, আমি যদি একটা সয়েলের একটা ইয়েকে মানে কিছু সয়েলকে সানে রেখে দেই, বা হচ্ছে এখানে গাছ লাগাই দেই, ঠিক আছে? সান দিয়ে কিছু পরিমাণ ওয়াটার কি হয়ে যাবে, ওয়াটার হচ্ছে ভ্যাপর হয়ে উড়ে চলে যাবে। আর অথবা যদি আমি গাছ লাগাই দিই, গাছের গোড়া কি করবে, এই সয়েলের ভিতর থেকে কিছু পরিমাণ পানি ইনটেক করে ট্রান্সপিরেশন করবে, ঠিক আছে? তো এই ট্রান্সপিরেশন ডিমান্ড টাকে মিট করার পরে, ট্রান্সপিরেশন ডিমান্ড মিট করার পরে যতটুকু এক্সট্রা ওয়াটার থাকবে সয়েলের ভিতরে, সেইটাকে বলা হবে হচ্ছে এই পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। তার মানে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটা হচ্ছে সেই পরিমাণ ওয়াটার, যে পরিমাণ ওয়াটারটা আসলে কোনো কাজে দেয় না। মানে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের পরে যদি ওয়াটার থাকতো সেটা আমার গাছ লাগানোর ক্ষেত্রে কাজে দিত, কিন্তু পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে পৌঁছায় যাওয়ার পরে ওই মাটিটা আসলে আর কোনো কাজে দিবে না। মানে ওই মাটিতে যদি আমি শস্য ফলাইতে চাই তাহলে আর শস্য ফলবে না, কারণ ওর মধ্যে এমন পরিমাণ ওয়াটারই নাই যেটা হচ্ছে একটা গাছ বা কিছু আপটেক করতে পারবে, মানে নিজে শোষণ করতে পারবে, শোষণ করে ওটাকে কাজে লাগাইতে পারবে, ঠিক আছে? তার মানে আমি এইটাকে একটা ভালো মানে বুঝার সুবিধার্থে এটা বলতে পারি, এটা হচ্ছে সেই পয়েন্ট যার নিচে সয়েল এ কোনো ক্রপ কাল্টিভেট করা যাবে না। ঠিক আছে, মানে এটা কোনো কাজের পানি না, ঠিক আছে? এখানে উইল্টিং পয়েন্টের পরে যদি আর কোনো পানি থাকে সেটা আসলে কোনো রুট নিতে পারবে না, আপটেক করতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। মানে আমি বোঝার জন্য আপনাদেরকে বাংলায় সুন্দর করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, ওভেন ড্রাই সয়েলটা কি? ওভেন ড্রাই সয়েল হচ্ছে যদি কোনো একটা সয়েলকে 105 ডিগ্রি সেলসিয়াসে একদিন একদিন রেখে দেওয়া হয়, তারপরে তার মধ্যে যদি কোনো মানে ওয়াটার থাকে, তারপরে সেই সয়েলটাকে আমরা বলবো হচ্ছে ওভেন ড্রাই সয়েল, বা ওর মধ্যে আসলে নর্মালি পানি থাকার আর কোনো চান্সেস নাই, ঠিক আছে? ওভেন ড্রাই সয়েলটা তার মানে কি, একদিন 24 আওয়ার্স কি করতে হবে, সয়েলকে হচ্ছে 105 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিতে হবে। তারপরে যে সয়েলটা পাবো সেটাকে আমরা বলবো ওভেন ড্রাই সয়েল। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পাইছি ইম্পর্টেন্ট হচ্ছে, ফিল্ড ক্যাপাসিটি ফার্স্টে ছিল, স্যাচুরেশন পয়েন্টে ছিল, তারপরে সেখান থেকে গেছে ফিল্ড ক্যাপাসিটিতে, ফিল্ড ক্যাপাসিটি থেকে কোথায় গেছে, পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে গেছে, অ্যান্ড ফাইনালি হচ্ছে একদম সব ওয়াটার বের করে দিলে সেই সয়েলটাকে আমরা বলবো হচ্ছে ওভেন ড্রাই সয়েল, ঠিক আছে? তো এটা আমরা একটা চার্ট দিয়ে এখানে ভালো মতো একটু দেখি, এই চার্টটা ভালো মতো বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে কি বলতেছে, সবার লাস্টে যখন কোনো পানি থাকে না সেটাকে আমরা বলি ওভেন ড্রাই লেভেল। নিচে একদম নিচে কি আছে, ওভেন ড্রাই লেভেল, ঠিক আছে? ওভেন ড্রাই লেভেল থেকে যদি একটু পানি থাকে, যে পানিটা হচ্ছে কি হবে, যে পানিটা কোনো কাজে লাগে না,
সেটা হচ্ছে সেই পানিটা কোথায় থাকে, পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের নিচে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নন অ্যাভেলেবেল ময়েশ্চার কন্টেন্ট, মানে এই ময়েশ্চার কন্টেন্টটা কোনো গাছ বা কোনো কাজেই আসে না, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো নন অ্যাভেলেবেল ময়েশ্চার কন্টেন্ট, যেটা কোথায় থাকবে, পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের নিচে থাকবে, এটা অলরেডি আমরা বলে ফেলছি। আচ্ছা, এবার পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট থেকে অনেক দূরে যেয়ে আমরা পাবো হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটিটা কি ছিল, ফিল্ড ক্যাপাসিটিটা ছিল হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটারটা বাদ দিয়ে, মানে ওয়াটারের কোনো মুভমেন্ট নাই, বাট ওয়াটার আছে, যথেষ্ট পরিমাণ ওয়াটার আছে, বাট ওয়াটারের মুভমেন্ট ছাড়া, মানে ওয়াটার ওর পানি মানে মাটির ভিতর দিয়ে ফ্লো হবে না। আচ্ছা, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, ধরেন কাদামাটি, কাদামাটি দিয়ে যখন হচ্ছে পাত্র টাত্র বানানো হয়, কাদামাটির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি থাকে, ওটা একদম নরম থাকে, কিন্তু তারপরে ওর ভিতর দিয়ে কোনো পানি পড়ে যায় না, মানে পানি পড়ে না, বাট ওটা নরম, ওর ভিতর যথেষ্ট পরিমাণ যে মাটি পানি আছে এটা আমরা বুঝতে পারতেছি। এরকম ধরনের মাটি আসলে ফিল্ড ক্যাপাসিটিতে আছে ধরে নেওয়া যায়, ঠিক আছে, যে ওর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে কিন্তু পানির কোনো মুভমেন্ট নাই। ক্লিয়ার, আমি বুঝাইতে পারছি? তার মানে ফিল্ড ক্যাপাসিটিতে থাকা মানেও যথেষ্ট পরিমাণ পানি আছে, ঠিক আছে। এর মাঝখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের এই মাঝখানে আসে নাই কোথাও। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট মানে কি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে যতটুকু ময়েশ্চার কন্টেন্ট, মানে আমাদের স্যাচুরেশন কি ছিল, স্যাচুরেশন ফিল্ড ক্যাপাসিটি কি ছিল, যে ওর মধ্যে পানি আছে, পানি আছে, পোরের মধ্যেও পানি, পোরের ভিতরেও পানি আছে, মানে সয়েল গ্রেইনের ভিতর কিছু পোর আছে, সেই পোরের মধ্যেও পানি ঢুকে আছে, আবার হচ্ছে এদের গায়ের সাথেও লেগেও পানি আছে, মানে বাইরেও পানি আছে, বাইরেও আছে, পোরেও আছে। এখন এই বাইরের পানিটা যদি না থাকে, বা বাইরের পানিটা যদি অ্যামাউন্টে কম থাকে, কম অ্যামাউন্টে থাকে, যে যাতে ওটা ভিজা ভিজা লাগতেছে না, কিন্তু একটা গাছ লাগাইলে সে কিন্তু পানি আপটেক করতে পারবে, ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? মানে যতটুকু পানি থাকলে একটা ওই সয়েলের মধ্যে যদি আমি কোনো ক্রপ কাল্টিভেট করি, সে যথেষ্ট পরিমাণ পানি পাবে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ পানি পাবে, সেই পরিমাণটাকেই আমাদের বলা হয় অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে। এনাফ, এটাকে এভাবে লিখতে পারি, এনাফ ওয়াটার টু কাল্টিভেট ক্রপ, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা মনে রাখতে হবে যে ফিল্ড ক্যাপাসিটি আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের মাঝামাঝি এরকম একটা জিনিস থাকে, ঠিক আছে। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট থেকে ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত যে পানি, সেটাকে বলা হয় রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, এটা অনেক ইম্পর্টেন্ট। আর ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত যে পানিটুকু আছে তাকে বলা হয় অ্যাভেলেবেল ময়েশ্চার কন্টেন্ট, মানে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের উপর থেকে ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত পানি অ্যাভেলেবেল, সমস্যা নেই। কিন্তু অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট থেকে তার উপরে, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি, যে না যথেষ্ট যেটুকু পানি আছে তাতে গাছ লাগানো যাবে, ঠিক আছে। আর অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের উপরে পানি থাকা মানে কি, যে না এনাফ পানি আছে, এখানে যদি আমি ইরিগেশন নাও করি বা বৃষ্টি যদি নাও হয় তাহলেও হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল। বুঝা গেছে? বৃষ্টি নাও হয়, আমি যদি ইরিগেশন ওয়াটার নাও দিই তাহলেও কাজে দিবে, সেটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল। আর অ্যাভেলেবেল বোঝাচ্ছে কি, পানি আছে, গাছ লাগানো যাবে, ঠিক আছে, এটা বুঝাইতেছে। আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের নিচে যদি কোনো সয়েল থাকে তাতে গাছই লাগানো যাবে না। ওকে, এখন আসি। আচ্ছা, এই যে ফিল ক্যাপাসিটির পরেও কিন্তু কিছু পানি থাকে, যেটা এই উপরের গ্রাফটাতে নাই। ফিল ক্যাপাসিটির পরেও কিছু পানি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার, যেটা আমরা শুরুতেই বলে ফেলছি, যে স্যাচুরেশন পয়েন্টের পরে হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার থাকে, এই গ্র্যাভিটেশনাল ওয়াটারটাকে যদি বাদ দিয়ে দিই সেটা ফিল ক্যাপাসিটি। ফিল ক্যাপাসিটির পরে হচ্ছে কিছু এক্সট্রা ওয়াটার থাকে, যেটা হচ্ছে সয়েলের গ্রেইনের সাথে লেগে থাকে, তার থেকে সেটাও বাদ দিয়ে দিলে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। আর একে যদি পুরাপুরি হচ্ছে আমি ওভেন ড্রাই করে ফেলি তাহলে হচ্ছে সয়েলের মধ্যে কোনো পানিই থাকবে না। তো এটা আমাদের বোঝা হয়ে গেল। আচ্ছা, এই গ্রাফ দুটা লাগবে না, এটা আহ, এখন আমাদের ফিল ক্যাপাসিটি বের করার ফর্মুলাটা বুঝতে হবে। ফিল ক্যাপাসিটি বের করব কিভাবে, দুইটা দুইটা হচ্ছে ওয়েট নিতে হবে। একটা ওয়েট হচ্ছে, আমি একটু বুঝাই দিই, এটা হচ্ছে তো কেউ কিছু বললেন? আচ্ছা, এটা মনে করেন একটা কন্টেইনার, এই কন্টেইনার মধ্যে
সয়েলের গ্রেইন আছে, এবং এই সয়েলের গ্রেইনের ফাঁকে ফাঁকে হচ্ছে পানিও আছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে পানিও আছে। ওকে, তো এই পুরা পুরা ভলিউমটা, পুরা যে এটার যে ভলিউম, এটা হচ্ছে ভি। এই পুরা ভলিউম যদি এই সয়েল দিয়েই ফিল আপ থাকতো, সয়েল দিয়ে একদম ঠেসে ঠেসে ফিল আপ থাকতো, তাহলে তার যে ওয়েট হইতো সেটা হচ্ছে নিচে বসাইতে হবে, ঠিক আছে। ওয়েট অফ দ্য সেম ভলিউম অফ ড্রাই সয়েল, মানে এর মধ্যে কোনো পানি থাকবে না, এর মধ্যে কোনো পানি থাকবে না। আমার হচ্ছে স্ক্রিন রেকর্ড অফ হয়ে গেছে, 1 মিনিট, আমি আবার অন করি। আচ্ছা, তো যখন আমি ড্রাই সয়েলের ড্রাই পুরা পুরা ভলিউমটা, পুরা আমি যতটুকু ভলিউম নিছিলাম, পুরা ভলিউমটা এরকম ড্রাই সয়েল, মানে কোনো পানি নাই বাট সয়েল দিয়ে ফিল আপ, সেই ওয়েটটা নিব, সেটা বসবে নিচে, ঠিক আছে। ওয়েট অফ দ্য সেম ভলিউম অফ ড্রাই সয়েল। এখন আমি যদি এরকম অবস্থায় থাকতো, এরকম পানি দিয়ে ফিল আপ থাকতো, তাহলে সেই পানির সয়েলটুকু বাদ দিয়ে, সয়েলটুকু সরাই ফেলে, বা সয়েলটুকু থেকে কোনোভাবে যদি আমি ওয়াটারটার ওয়েটটা বের করে ফেলতে পারতাম, সেটা বসবে হচ্ছে উপরে, যে ওয়েট অফ দ্য ওয়াটার রিটেইন ইন দ্য সার্টেন ভলিউম অফ সয়েল। সার্টেন ভলিউমের ভিতরে, মনে করেন এই ভলিউমের ভিতরে কতটুকু ওয়াটার আছে, সেই ওয়াটারের ওয়েট, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এফসিটাকে, ওয়েট WEIGHT, ওয়েট অফ ওয়াটার হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে ওয়েট অফ ড্রাই সয়েল, এভাবে লিখলেই হয়, ঠিক আছে। আর ভলিউম দুইটারই সেম হবে, মানে ওই একই পাত্রের মধ্যেই থাকতে হবে, তাহলে হচ্ছে সেটাকেই আমরা বলবো ফিল ক্যাপাসিটি, ঠিক আছে। এখন আমরা কি জানি, ড্রাই সয়েলের যে ওয়েট, সেটাকে আমরা গামা ডি, ড্রাই ড্রাই সয়েলের গামা ইন্টু হচ্ছে এই যে টোটাল ডেপথ, এটা করলেই হচ্ছে আমরা কি পেয়ে যাব, ড্রাই সয়েলের ওয়েটটা পেয়ে যাব, ঠিক আছে। তো এভাবে এই যে ফিল ক্যাপাসিটিতে আছে যতটুকু সয়েল, ফিল ক্যাপাসিটিতে আছে যতটুকু সয়েল, তার ডেপথ বের করা যায়। ডেপথ অফ দ্য ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন ফিলিং দ্য সয়েল আপ টু ফিল ক্যাপাসিটি। তাহলে তার ডেপথ বের করা, এটা একটা ডেপথ বের করার ফর্মুলা, ডেপথ। সেই ডেপথ বের করার ফর্মুলা কি? ডেপথ বের করার ফর্মুলা হচ্ছে গামা ডি ইন্টু হচ্ছে ডেপথ অফ টোটাল সয়েল, টোটাল সয়েলের যে ডেপথ পুরা উপর থেকে নিচ পর্যন্ত, সেটা হচ্ছে ডি। এটা হচ্ছে ডেপথ অফ, এখানে লিখে দিই, ডেপথ অফ সয়েল। এসি হচ্ছে ফিল ক্যাপাসিটি, ফিল ক্যাপাসিটি কত, ডিভাইডেড বাই গামা অফ ওয়াটার, ওয়াটারের গামাটা নিচে বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি পাবো, ফিল ক্যাপাসিটিতে আছে যতটুকু সয়েল তার ডেপথটা পাবো। সিম্পল, ফিল ক্যাপাসিটিতে আছে যতটুকু সয়েল তার ডেপথটা আমরা হচ্ছে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বলতেছে টোটাল ডেপথ অফ দ্য ওয়াটার অ্যাপ্লাইড অন দ্য ফিল্ড। টোটাল ডেপথ কিভাবে পাবো? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে অন্য জায়গা থেকে চলে আসছে, এটা একটু পরে বুঝাইতেছি, এই টার্মিনোলজিটা একটু পরে বুঝাইতেছি, তার আগে কিছু আরেকটু জিনিস দেখাইনি, দাঁড়ান। এই যে এই পেজটা আগে পড়তে হবে, সেটা হচ্ছে ক্রপিং পিরিয়ড কি জিনিস, বেস পিরিয়ড কি জিনিস, ডেল্টা কি জিনিস, আর দুটি কি জিনিস। দুটি, ডেল্টা, বেস পিরিয়ড আর ক্রপ পিরিয়ড, এই কয়টা আগে চিনতে হবে। ক্রপ পিরিয়ডটা কি? শস্য বোনার পর থেকে হারভেস্ট করার পর্যন্ত, শস্য বোনা থেকে শস্য তোলা পর্যন্ত যে টাইম, হারভেস্টিং পর্যন্ত যে টাইম, শোয়িং থেকে হারভেস্টিং পর্যন্ত যে টাইম, সেটাকে বলা হবে ক্রপিং পিরিয়ড, ঠিক আছে। ওকে, বেস পিরিয়ডটা কোনটা? বেস পিরিয়ড হচ্ছে যে ডিউরেশন বিটুইন দ্য ফার্স্ট ইরিগেশন অফ এ ক্রপ, ফার্স্ট ইরিগেশন থেকে এট দ্য টাইম অফ শোয়িং, মানে বোনার সময় আমরা যে ফার্স্টের বার ইরিগেশন করলাম, সেটা থেকে লাস্ট ইরিগেশন পর্যন্ত, তার মানে আমি হচ্ছে ধরেন এখানে বুনছি, শোয়িং, এটা হচ্ছে শোয়িং এর টাইম। তারপরে কি করছি, ওকে ফার্স্ট ইরিগেশন করছি, ফার্স্ট ইরিগেশন করছি, তারপরে লাস্টে হচ্ছে হারভেস্ট করছি, এই হারভেস্ট করার আগে আরেকবার ইরিগেশন করছি, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট ইরিগেশন। এই ফার্স্ট ইরিগেশন থেকে লাস্ট ইরিগেশনের মধ্যবর্তী যে সময়টা, তাকে বলা হয় বেস পিরিয়ড। আর শোয়িং থেকে হারভেস্টিং পর্যন্ত যে সময়টা, তাকে বলা হয় ক্রপিং পিরিয়ড। ওকে,
এখন আসি তাহলে ডেল্টা কি জিনিস। ডেল্টা হচ্ছে টোটাল ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড ফর এ ক্রপ টু গেট ম্যাচিউর ইনক্লুডিং পার্কোলেশন এন্ড ইভাপোরেশন লসেস। তার মানে টোটাল আমার কতটুকু ওয়াটার লাগতেছে একটা ক্রপ ম্যাচিউর হইতে। এবং এই এই ওয়াটারের মধ্যে অবশ্যই ওই ওয়াটারটা ওই সয়েলটা যতটুকু পানির মধ্যে পার্কুলেশন করে দিচ্ছে সেটাও ইনক্লুড করতে হবে, এবং কতটুকু ইভাপোরেশন করতেছে মানে বাতাসে ছেড়ে দিচ্ছে ওই ক্রপটা আপটেক করে, ফার্স্টে আপটেক করতেছে তারপরে বাতাসে ছেড়ে দিচ্ছে, এই সবকিছু সহ একটা ক্রপ ম্যাচিওর হওয়া পর্যন্ত টোটাল কতটুকু ওয়াটার লাগে, সেই ওয়াটারের যে ডেপথ সেটা যদি আমরা বের করি সেটাকে বলা হয় ডেল্টা। এটা অনেক ইম্পর্টেন্ট। এই ডেল্টাকে হচ্ছে এই ডেল দিয়েই প্রকাশ করা হয়, ঠিক আছে, এই চিহ্ন দিয়েই প্রকাশ করা হয় ডেল্টা, ডেল চিহ্ন দিয়েই প্রকাশ করা হয়। তাহলে ডেল্টাটা কি, ম্যাচিওর হওয়া পর্যন্ত টোটাল একটা ক্রপের কতটুকু ওয়াটার লাগতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা। আচ্ছা, দুটি কি জিনিস, দুটি হচ্ছে বলতেছে রিলেশনশিপ বিটুইন ভলিউম অফ ওয়াটার এন্ড দ্য এরিয়া অফ ক্রপ ইট ম্যাচিওরস। তাহলে ভলিউমের সাথে এরিয়ার যে রিলেশনশিপ সেটাই হচ্ছে দুটি। এই দুটিকে হচ্ছে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়। এখন ভলিউমের সাথে এরিয়া কি দিয়ে রিলেশন, অবশ্যই ডেপথ দিয়ে রিলেশন। আমরা জানি কি এরিয়া ইন্টু হচ্ছে ডেপথ, এটা ইকুয়াল টু ভলিউম, তাই না? আর ডেপথ, যত ডেপথের ওয়াটারের প্রয়োজন হয় সেই ডেপথটাকেই আমরা বলি আবার ডেল্টা, শুরুতেই বলা আছে, ঠিক আছে। তো বলছে দুটি অফ ওয়াটার ফর এ ক্রপ ইজ দ্য নাম্বার অফ হেক্টর অফ দ্য ল্যান্ড unit which the unit flow of water for b days can be irrigated। তার মানে একটা সার্টেন পিরিয়ডের জন্য, একটা সার্টেন পিরিয়ড মনে করেন বি টাইমের জন্য, আমি জাস্ট একটা টাইম বলে দিলাম, এটা হচ্ছে বি টাইম, মানে টাইমের ভ্যালুটাকে বি বলতেছে, বি ডেইজ, ঠিক আছে। একটা সার্টেন ডেইজ যদি আমি ইরিগেট করতে চাই তাহলে কত হেক্টর জমি লাগবে যাতে হচ্ছে আমার ওই সব ক্রপ গুলা যথেষ্ট পরিমাণ অ্যামাউন্টের পানি পায়। এবং যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে যে ডেল্টা পরিমাণ যে ডেপথ, এই ডেল্টা পরিমাণ ডেপথের ওয়াটার যাতে সে পায়, ঠিক আছে। তাহলে দুটিটাকে আসলে আমরা বলতে পারি এটা হচ্ছে এরিয়া, কারণ ওর একক হচ্ছে হেক্টর, সরি। তাহলে দুটিটা হচ্ছে এরিয়া আর ডেল্টাটা হচ্ছে ডেপথ, ঠিক আছে। আর বিটা কি, বি হচ্ছে টাইম বা টাইম ইন ডেজ, ডেতে হচ্ছে মানে অবশ্যই টাইমটাকে আমার ডেতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে তিনটা জিনিস আমরা শিখছি, একটা হচ্ছে দুটিকে হচ্ছে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করব, একটা হচ্ছে ডেল্টা হচ্ছে ডেপথ, আর বি হচ্ছে টাইম ইন এ ডে, টাইম ইন ডেতে হচ্ছে যদি আমি টাইমটাকে নিয়ে যাই তাহলে সেটাকে বলবো হচ্ছে আমি বি। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন হচ্ছে এই জিনিসটা দেখি। তাহলে আমরা কি বলতে পারি যে টোটাল ডেপথ অফ ওয়াটার একটু আগেই বললাম, টোটাল ডেপথ অফ ওয়াটার কি হবে, ভলিউম ডিভাইডেড বাই এরিয়া, একটু আগেই বলছি। টোটাল, এই যে আমরা জানি কি ভলিউম ইকুয়াল টু এরিয়া, ইন্টু হচ্ছে ডেপথ, ডিপিটিএইচ। তাহলে ডেপথ ইকুয়াল টু কি হবে, হবে ভলিউম ডিভাইডেড বাই এরিয়া, এটা তো আমরা সবাই জানি ছোটবেলা থেকে, তাই না? এখন বি, বিটা হচ্ছে, বি কে যদি আমরা হচ্ছে ডেইজে রাখি, ডেইজ একদিনে কত সেকেন্ড, 86,400 সেকেন্ড, এটাকে আমরা জানি। তাহলে আমরা যদি জানি একদিনে 86,400 সেকেন্ড হয়, একদিনে ওয়ান ডেতে হচ্ছে 86, তাহলে বি পরিমাণ ডেজে টোটাল কত সেকেন্ড হবে, 86,400 গুণ বি। তাহলে ওইটাকেই হচ্ছে উপরে বসানো হয়েছে, ঠিক আছে। আর নিচে হচ্ছে কি বসানো হয়েছে, ডি। এই ডিটা কি এরিয়া, একটু আগেই বলে আসলাম যে যেটা আমার দুটিকে হচ্ছে, দুটিটা বেসিক্যালি কি এরিয়া, এই যে এখানেই লেখা আছে দেখেন, এই যে দুটিটা বেসিক্যালি কি এরিয়া, যেটাকে ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমি এরিয়ার জায়গায় কি বসাই দিতে পারি, ডি বসাই দিতে পারি। আর এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ডেল্টা, কারণ ডেপথ যেটা, এই যে একটু আগেই লিখে আসছি, এই যে এটা ডেল্টা মানে আসলে ডেল্টা মানে ডেপথ, আর দুটি মানে এরিয়া, ঠিক আছে। ওকে,
তাহলে আমার কি দাঁড়াইলো যে ডেল্টা ইজ ইকুয়াল টু, আমরা যদি এটাকে মিটারে নিতে চাই তাহলে হচ্ছে আমার কত দিয়ে ভাগ দিতে হবে, 1 2 3 4, 10,000 দিয়ে ভাগ দিয়ে ডেল্টা সমান সমান আসে হচ্ছে, কারণ এই ডিটা কিন্তু হেক্টরে ছিল, মনে আছে কিনা, এই যে এরিয়াটা কিন্তু হেক্টরে ছিল, হেক্টরে, তাহলে হেক্টর থেকে যদি আমি মিটারে কনভার্ট করি আমার হচ্ছে 10,000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে কি দাঁড়াচ্ছে, 8.64 বি ডিভাইডেড বাই ডি। তখন আপনি ডিটাকে হেক্টরেই বসাবেন, বাট আপনি ডিটাকে যদি হেক্টরে বসান আপনি বি পাবেন কিসে, সরি ডেল্টা পাবেন কিসে, মিটারে, ডেপটা পাবেন হচ্ছে মিটারে। ডিটাকে আপনি সরাসরি হেক্টরে বসাই দিবেন, বিটাকে ডেজে বসাবেন, বি বসাবেন ডেজ, ডি বসাবেন হেক্টরে, তাহলে ডেল্টা পাবেন হচ্ছে মিটারে, কারণ সেইভাবেই কনভার্ট করা হয়েছে এখানে। ওকে, এতটুকু কি ক্লিয়ার? যদি কেউ ক্লাস করে থাকেন তাহলে অ্যান্সার দিতে পারেন এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এটা অনেক ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে ডেল্টা, যেটা ডেল্টা ফর ডেপথ, ডেপথ ইকুয়াল টু হচ্ছে 8.64, বি হচ্ছে ডেজে ম্যাডাম থাকবে, একটা ম্যাথ করাইলে ক্লিয়ার হইতাম ম্যাডাম, ম্যাথ আছে আচ্ছা, না আর এটা? ডিটা হচ্ছে থাকবে হেক্টরে। হ্যাঁ, আপনাদের জাস্ট টার্মিনোলজি গুলা চিনতে হবে। বি মানে কি, কত দিন বুঝাচ্ছে, দিন, কতদিন, যদি 10 দিন দেওয়া থাকে বি এর ভ্যালু 10 বসাই দেবেন। তারপরে ডি, ডিটা কি, ক্যাপিটাল ডি, এটা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল। এরিয়া যদি আমি বলি 10 হেক্টর, আপনি ডি এর ভ্যালু সরাসরি 10 বসাই দিবেন, কোনো কনভার্ট করা লাগবে না। কনভার্ট না করেই আপনি সরাসরি এখানে বসাই দিয়ে ক্যালকুলেটরে চেপে যে ভ্যালুটা পাবেন ওইটা মিটারে আসবে, তাহলে ডেপথটা আপনি মিটার ইউনিটে ক্যালকুলেট করে ফেলতে পারবেন। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, ম্যাম জি সবচেয়ে ম্যাডাম। উপকার হতো যদি একটা ম্যাথ করা যেত ম্যাম, তাছাড়া আসলে ম্যাথ আমরা করাচ্ছি ক্লিয়ার হতে করাচ্ছি পারছি না। কিছুক্ষণ পরেই ম্যাথ করাচ্ছি, একটু ধৈর্য ধরেন, ম্যাথ করাচ্ছি। তাহলে ক্লিয়ার হয়ে যাবো, ম্যাথটা করলে ক্লিয়ার হয়ে যাবো। ওকে, আচ্ছা, এখন পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কিভাবে বের করব আমরা? একটু আগে কিন্তু কি জানি বলে, ফিল্ড ক্যাপাসিটি, এটা বের করা শিখছি। ফিল্ড ক্যাপাসিটি কিভাবে বের করছি মনে আছে কিনা, যে ওয়াটারের ওয়েট থাকবে উপরে আর নিচে থাকবে হচ্ছে ওয়েট অফ ড্রাই সয়েল ইন্টু 100, এতটুকু করলেই আমরা কি পাবো, ফিল্ড ক্যাপাসিটি। ওকে, ফিল্ড ক্যাপাসিটি যদি পেয়ে যাই, ফিল্ড ক্যাপাসিটিকে 2 বা 2.5 দিয়ে যদি ভাগ দিই তাহলে পেয়ে যাব পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। ইম্পর্টেন্ট, সবগুলা সূত্র ইম্পর্টেন্ট। ফিল্ড ক্যাপাসিটিকে 2 or 2.5 দিয়ে ডিভাইড করে পেয়ে যাব পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট পেয়ে গেলে ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বাদ দিলে পেয়ে যাব অ্যাভেলেবেল ওয়াটার, গ্রাফটা যদি আপনাদের মনে থাকে। ঠিক আছে, তাহলে ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বাদ দিলে কি পেয়ে যাব, অ্যাভেলেবেল ওয়াটার। এই অ্যাভেলেবেল যে ওয়াটার, এই অ্যাভেলেবেল ওয়াটারের 70 to 80% নিলে পাবো রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার। ঠিক আছে, তাহলে রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, এটা আসলে আমরা যদি বেশি পরিমাণ নেই তাহলে বলতে পারবো যে 80% অফ অ্যাভেলেবেল ওয়াটার। রেডিলি অ্যাভেলেবেল ওয়াটারটা কি, 80% অফ অ্যাভেলেবেল ওয়াটার। আচ্ছা, অ্যাভেলেবেল ওয়াটার যদি পেয়ে যায় তাহলে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যালোয়াবেল ডিপ্লেশন লেয়ার, এটাও পেয়ে যাবো, ম্যানেজমেন্ট অ্যাভেলেবেল ডিপ্লেশন লেয়ার, MAD। এটা কিভাবে পাবো, এটা একটা ফ্যাক্টর গুণ দিতে হবে কার সাথে, অ্যাভেলেবেল ওয়াটারের সাথে। অ্যাভেলেবেল ওয়াটারের সাথে একটা ফ্যাক্টর, এখন এই ফ্যাক্টরটা কত হবে মুখস্থ রাখতে হবে। ফ্যাক্টর হচ্ছে 0.4 হবে শ্যালো রুটেড ক্রপের জন্য, অ্যাভারেজ রুটেড ক্রপের জন্য 0.5 হবে, আর ডিপ রুটেড ক্রপের জন্য 0.6 ইউজ করতে হবে। তাহলে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যালোয়াবেল ডিপ্লেশনটা পাওয়া যাবে, কারণ অ্যাভেলেবেল ওয়াটারটা পেয়ে গেছি ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটাকে মাইনাস করে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু দেখি, এই যে এটা তো বুঝাই ফেলছি, ক্রপ পিরিয়ড, বেস পিরিয়ড, দুটি আর ডেল্টা। আবারও বলি, ডেল্টা মানে ডেপথ আর দুটি মানে এরিয়া ইন হেক্টর, আর বি ফর ডেজ। ওকে, এখন এই এই জিনিসগুলো আমরা ওয়াটার কনভেন্সি, ইফিসিয়েন্সি, এই জিনিসগুলো একটু পরে যাচ্ছি, এগুলাতে পরে যাচ্ছি। আমরা একটা ম্যাথ আগে করে আসি, এই রিলেটেড, একটা ম্যাথ করি, তারপরে ওগুলা পড়ে ওই রিলেটেড আর একটা ম্যাথ করবো। ওকে, এই প্রবলেমটা এই প্রবলেমটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই প্রবলেমটাই আমি বলতে গেলে দিয়ে দিব। ঠিক আছে, যে একটু কোনো ভ্যালু চেঞ্জ করতে পারি, হায়েস্ট এদিক ওদিক চেঞ্জ করতে পারি। কি বলতেছে যে আফটার হাউ মেনি ডেজ will you supply water
to the soil in order to ensure efficient irrigation of the given crop। তার মানে আমার কি চাইতেছে, কতদিন পর পর হচ্ছে ইরিগেশন করতে হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, কতদিন পর পর ইরিগেশন করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন আমরা দেখি কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে ফিল ক্যাপাসিটি। আমি হচ্ছে এখানে একটা এক্সট্রা পেজ নিই, এক মিনিট। ওকে, কি কি দেওয়া আছে, ফিল ক্যাপাসিটি দেওয়া আছে, তাহলে এখানে লিখি ফিল ক্যাপাসিটি দেওয়া আছে হচ্ছে 28%। তারপরে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টও দেওয়া আছে 13%। ঠিক আছে, ড্রাই ডেন্সিটি অফ সয়েল, তার মানে গামা ডি দেওয়া আছে। আচ্ছা, এই ভ্যালুটা হচ্ছে কেটে দেওয়া, এখানে দেওয়া হচ্ছে 1.3 গ্রাম পার সিসি। ঠিক আছে, ড্রাই ডেন্সিটি অফ সয়েল, ইফেক্টিভ রুট জোন ডেপথ, ইফেক্টিভ রুট জোন ডেপথ দেওয়া আছে, তার মানে ডি, আমরা যে ডিটা পড়ছিলাম সেই ডি এর ভ্যালুটা দেওয়া হচ্ছে 70 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি মিটারে নিয়ে যায় 0.7 মিটার। ঠিক আছে, ডেইলি কনজামটিভ ইউজ, এটা বলা আছে ডেইলি কনজামটিভ ইউজ, এটা হচ্ছে 12 মিলিমিটার। ওকে, 12 মিলিমিটার, 12 মিলিমিটার এই থাক। এই হচ্ছে আমাদের জিনিসপত্র দেওয়া আছে, আমরা একটু শর্টে লিখে ফেলছি। এখন আমরা জানি কি অ্যাভেলেবেল ওয়াটার কিভাবে পাবো, ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টটা বাদ দিলেই আমরা পেয়ে যাব অ্যাভেলেবেল ওয়াটার। তো ফিল্ড ক্যাপাসিটি কত, 28, আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কত, 13, বাদ দিলে কত পাবো, 15। এটাই হচ্ছে আমার অ্যাভেলেবেল ওয়াটার। ঠিক আছে, ওকে। তাহলে রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার কত হবে, রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, রেডিলি অ্যাভেলেবেল ওয়াটারটা আমরা কি জানি, অ্যাভেলেবেল ওয়াটারের 80%। মানে আমি যদি বেশি পরিমাণ নিই, তাহলে 15 এর 80%, 0.8 করলে কত হয়, 12%। ঠিক আছে, এটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, এটা দাগ দিয়ে রাখি। আর অ্যাভেলেবেল ওয়াটার হচ্ছে 15%, এখানে এটাকেও দাগ দিয়ে রাখি, এটা হচ্ছে অ্যাভেলেবেল ওয়াটার। ঠিক আছে, আচ্ছা। এখন আরেকটা জিনিস, আমরা একটা ওই গ্রাফটা এখানে নাই, এক মিনিট, একটা জিনিস হচ্ছে আপনাদের একটু দেখায় আসি। আচ্ছা, এখানে খেয়াল করেন অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কিভাবে পাবো, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কেউ বলতে পারবে? আমরা যদি হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি তো জানি, ফিল্ড ক্যাপাসিটি জানি, আর রেডিলি অ্যাভেলেবেল ওয়াটারও পেয়ে গেছি, রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার পেয়ে গেছি। তো আমরা কি জানি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আর ফিল্ড ক্যাপাসিটির মাঝেই থাকে হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার। আমার ইয়ে নড়তেছে না, তাহলে আমরা এটা বলতে পারি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এটা ইজ ইকুয়াল টু অপটিমাম, সরি, রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার। স্ক্রিন শেয়ারটা বারবার অফ হয়ে যায়, ঝামেলা। এক মিনিট, আচ্ছা। এখানে যদি একটু খেয়াল করেন তাহলে কি দেখা যাচ্ছে যে রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, এটা সমান সমান হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি
মাইনাস ফিল ক্যাপাসিটি মাইনাস অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এখান থেকে কি এই জিনিসটা দেখা যায়? এই যে দেখেন, রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার কোন দুইটার মাঝখানে? ফিল ক্যাপাসিটি আর হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের মাঝখানে। তাহলে আমি এটা বলতে পারি না যে আমার হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, এটা আরো একভাবে বের করা যায়, সেটা হচ্ছে ফিল ক্যাপাসিটি মাইনাস অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, এখন আমরা তো রেডিলি অ্যাভেলেবল ওয়াটার বের করে ফেলছি, আর ফিল ক্যাপাসিটিও আমাদের জানা আছে, তাহলে এখান থেকে আমি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট যেটা সেটা পেয়ে যাব। ওকে, তাহলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি আসবে যদি আমি একটু ইকুয়েশন অনুযায়ী লিখি, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে রেডিলি অ্যাভেলেবল ওয়াটারটা এদিকে নিয়ে যাব। রেডিলি অ্যাভেলেবল ওয়াটার, তাহলে ফিল ক্যাপাসিটি কত ছিল? ফিল ক্যাপাসিটি ছিল হচ্ছে 28%, আর রেডিলি অ্যাভেলেবল ওয়াটার পাইছি 12। তো 28% থেকে 12% মাইনাস করলে হচ্ছে 16% থাকে, তাহলে আমি অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা পেয়ে গেলাম। আমার OMC হচ্ছে 16%। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 16%। ওকে, ডান। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হয়ে গেছে। এখন আমরা একটু আগে একটা সূত্র শিখে আসছি যে ডেপথ অফ দ্য ময়েশ্চার ইন রুট জোন। আরেকটা পেজ নেই। ওকে, তাহলে ডেপথ অফ ময়েশ্চার ইন রুট জোন, ডেপথ অফ ময়েশ্চার ইন রুট জোন, এটার ফর্মুলা কি? গামা ডি ইন্টু FC, সরি গামা ডি ইন্টু হচ্ছে ডি, গামা ডি ইন্টু হচ্ছে ডি ডিভাইডেড বাই গামা ওয়াটার। আর এটা হবে হচ্ছে, এটা FC পড়ছিলাম, বাট যখন হচ্ছে আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট থাকবে, কারণ এখানে বলছে ডেপথ অফ দ্য ময়েশ্চার ইন রুট জোন, মেইনলি অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটাকে দেখা হয়, এজন্য ফিল ক্যাপাসিটি থেকে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বাদ দিয়ে ওই যে রেডিলি অ্যাভেলেবেল যে ভ্যালুটা ছিল ওইটুকুই আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, ফিল ক্যাপাসিটি থেকে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের, পরে আবার কনফিউজ না হয়ে যান। এই যে এইখানে আমরা যে সূত্রটা পড়ছিলাম, এই যে এইখানে, এখানে কি বলছিলাম? টোটাল ডেপথ অফ ওয়াটার স্টোরড ইন রুট জোন আপ টু ফিল ক্যাপাসিটি ছিল, তখন শুধু ফিল ক্যাপাসিটি, আপ টু ফিল ক্যাপাসিটি বলা থাকলে এখানে FC বসাইতে হবে। কিন্তু যদি আমরা হচ্ছে জাস্ট ডেপথ অফ দা ওয়াটার ইন রুট জোন বের করতে চাই, ডেপথ অফ দা ওয়াটার ইন রুট জোন বের করতে চাই, তখন FC এর থেকে OMC টা মাইনাস করতে হবে, এটা জানি মনে থাকে। আপ টু ফিল ক্যাপাসিটি যদি না বলা থাকে, তাহলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা ফিল ক্যাপাসিটি থেকে বাদ দিতে হবে, এটা জানি মনে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন ভ্যালু বসাই দিই। গামা ডি কত দেওয়া ছিল? গামা ডি দেওয়া ছিল হচ্ছে 1.3, 1.3। ডি কত দেওয়া ছিল? ডি দেওয়া ছিল হচ্ছে 0.7। ফিল্ড ক্যাপাসিটি ছিল হচ্ছে 28, আর অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ছিল হচ্ছে 16, বিয়োগ করে দিতে হবে। আর গামা ডাব্লু যেটা সেটা তো 1, বসাই দিলে এই ভ্যালুটা কত আসছে? 10.92, 10.92 সেন্টিমিটার, সেন্টিমিটারে আসছে। ঠিক আছে, 10.92 সেন্টিমিটার। ওকে, এখন তাহলে আমরা কতটুকু ওয়াটার আমার রুট জোনে স্টোরড অবস্থায় আছে সেটা পেয়ে গেছি। আর একটা জিনিস কি বলছে? ডেইলি কনজামটিভ ইউজ, প্রতিদিন কতটুকু ইউজ হচ্ছে সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 12 মিলিমিটার। তো 12 মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই, ডেইলি ইউজটা কত দেওয়া আছে? ডেইলি ইউজ দেওয়া হচ্ছে 12 মিলিমিটার। এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যায় 1.2 সেন্টিমিটার। তাহলে আমার ইরিগেশন লাগবে কতদিন? ইরিগেশনের ফ্রিকোয়েন্সি কতদিন পর পর ইরিগেশন লাগবে? ইরিগেশন ফ্রিকোয়েন্সিটা কত হবে? টোটাল ওয়াটার যতটুকু স্টোর আছে ডিভাইডেড বাই 1.2 করলে কত হয়? 9.1, 9.1। তো আমরা হচ্ছে এটা এতদিন, এতদিন হচ্ছে চলবে। ঠিক আছে, এতদিন হচ্ছে এই পানিটুকু চলবে। তার মানে কি 9 দিন পরে যে, 9 দিন পরে যে আমার মাস্ট ওয়াটার সাপ্লাই দেওয়াই লাগবে। ঠিক আছে,
কারণ প্রতিদিন যদি 1.2 সেন্টিমিটার করে খরচ হয় তাহলে কত দিনে যে এই পানিটা শেষ হবে? 9 দিনে যে। তাহলে 9 দিনের দিন আমাকে অবশ্যই অবশ্যই ইরিগেশন করতে হবে। তা এটাই আমাদেরকে চাইছিল যে হাউ মেনি ডেজ উইল ইউ সাপ্লাই দ্য ওয়াটার, তার মানে কয়দিন পরে? 9 দিন পরে হচ্ছে আপনার ওয়াটারের সাপ্লাইটা দেওয়া লাগবে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এই ম্যাথটা কি সবার ক্লিয়ার? যেটা বুঝাইছি, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, একদম ঝকঝকে তকতকে ক্লিয়ার হওয়ার কথা ছিল। এখানে একটা কনফিউশন আমি বলেই দিছি, সেটা যে ডেপথ অফ ময়েশ্চার ইন রুট জোন যদি বলে তাহলে কিন্তু এফসি থেকে ওএমসি মাইনাস করতে হবে, আর আপ টু ফিল ক্যাপাসিটি বলে তখন আর ওএমসি মাইনাস করা লাগবে না। আর আমাদের এই টাইপের ম্যাথে যে কতটুকু হচ্ছে, কতদিন পরে আমার ইরিগেশন ওয়াটার দেওয়া লাগবে, এই টাইপের ম্যাথে অবশ্যই টোটাল কত ডেপথ আছে ময়েশ্চারের সেটাই বের করা লাগবে, ফিল ক্যাপাসিটি পর্যন্ত। ম্যাম একটা কথা বলে, ম্যাম একটা কথা বলেছি ম্যাম, কি কি বলবো? সেটা হচ্ছে যে মনে করেন আমাদের যে ঘোরানো পেছানো যদি আপনার সঙ্গে বেশ কয়েকদিন ক্লাস করতাম তাহলে হতো। আমার পরীক্ষা সামনের সপ্তাহে, আজকের ঘুরে পিছিয়ে দেবেন না, যা আছে তাই দেবেন, কিন্তু আপনি মান চেঞ্জ করে দেন, সমস্যা নেই, তাহলে আমরা বিপদে পড়বো। কারণ প্র্যাকটিস করার আপনারা সময় নেই, অলরেডি একদিনে 3টে শুনেন, আমি পরীক্ষা। বলি, আপনারা অলরেডি জি একটা ম্যাডাম, পরীক্ষা জি ম্যাডাম। দিয়েছেন না? মিড মিড দিয়েছেন তো? দিয়েছেন? জি তো জি আপনাদের কি মনে হয়েছে আমি ঘুরায় পেঁচায় কোশ্চেন করছি? ম্যাম, আপনাকে তো পছন্দ করেছি আমরা, ওই কারণেই তো বললাম। এখন এটা আপনাদেরকে বলা লাগবে না, কিন্তু তাও আমি যখন বুঝাবো আপনাদেরকে বেসিকটা তো ক্লিয়ার করে দেওয়া আমার দায়িত্ব, তাই না? জি ম্যাডাম, অবশ্যই জি। অবশ্যই ম্যাম। আমি ওইটাই অবশ্যই। করতেছি, আমি আমার দায়িত্ব ফিল আপ করতেছি, অবশ্যই আপনাদের কথাও আমার মাথায় থাকবে, এটা রিপিট করার কিছুই নাই। ওকে ম্যাম, ওকে ওকে। আচ্ছা, তারপরে যান। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে এই টার্মিনোলজি গুলা যেগুলা বাকি আছে, এইটা দেখে এরপর এই রিলেটেড ম্যাথটা দেখবো। আচ্ছা, এখানে কি কি বলছে? ইরিগেশন ইফিসিয়েন্সি রিলেটেড কতগুলা টার্ম আমাদেরকে শিখতে হবে। কি কি? একটা হচ্ছে ওয়াটার কনভেন্সি ইফিসিয়েন্সি। ওয়াটার কনভেন্সি ইফিসিয়েন্সিটা কি? এটা বলতেছে যে রেশিও অফ ওয়াটার ডেলিভার্ড ইনটু দ্য ফিল্ড টু ওয়াটার এন্টারিং টু দ্য চ্যানেল। তাহলে এটা হচ্ছে দুইটা জিনিসের রেশিও। একটা হচ্ছে ওয়াটার কনভেন্সি ইফিসিয়েন্সি, আমি এভাবে যদি লিখি তাহলে এটা হচ্ছে কতটুকু ডেলিভার্ড করতেছি, তার মানে ওয়াটার ডেলিভার্ড, এটা বসবে উপরে, না সরি এটা নিচে বসবে, ভুল বলছি, ওয়াটার ডেলিভার্ড বসবে হচ্ছে নিচে, আর উপরে বসবে হচ্ছে ওয়াটার এন্টারিং টু দ্য চ্যানেল। মানে ধরেন যতটুকু দেওয়া হচ্ছে পুরাটুকুই তো আর চ্যানেলের মধ্যে দিয়ে, মানে চ্যানেলের মধ্যে দিয়ে হচ্ছে যাবে না। ও আমি আবার এটা আমি উল্টাইছি, আগেরটাই ঠিক ছিল। চ্যানেল দিয়ে আমি যতটুকু ওয়াটার দিব, এন্টারিং টু দ্য চ্যানেল, চ্যানেল দিয়ে যতটুকু পানি আসবে তার সবটাই যে ফিল্ডে চলে যাবে, কিছু তো ওয়েস্টেজও হবে, তাই না? তো এন যতটুকু হচ্ছে চ্যানেল দিয়ে পানি যাবে তার সবটা কি হচ্ছে ফিল্ডে যাবে? যাবে না। যেটুকু ওয়েস্ট হচ্ছে সেটা বাদ দিয়ে ফিল্ডে ডেলিভার্ড হচ্ছে যতটুকু সেটা হচ্ছে উপরে বসবে, আর নিচে বসবে হচ্ছে যতটুকু ওয়াটার এন্টার করতেছে। এই দুটার যে রেশিও, এটাই হচ্ছে ওয়াটার কনভেন্সি ইফিসিয়েন্সি। ঠিক আছে? এখন হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি আছে, এটাও আরেকটা জিনিসের রেশিও। ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি এটা কি? রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার স্টোরড, তার মানে উপরে বসবে ওয়াটারের স্টোর কতটুকু আছে, stored in the root zone to the quantity actually delivered, আর নিচে বসবে ওয়াটার ডেলিভার যতটুকু করছি তার কতটুকু রুট জোনে স্টোর আছে, সেটা হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি। আচ্ছা, আর এটা হচ্ছে ওয়াটার স্টোরেজ ইফিসিয়েন্সি। স্টোরেজ ইফিসিয়েন্সিটা কি? স্টোরেজ ইফিসিয়েন্সিটা হচ্ছে রেশিও অফ ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন ডিউরিং ইরিগেশন।
আবার ওই স্টোরডই, বাট স্টোর হয়েছে কতটুকু ডিউরিং ইরিগেশন, এটা ইম্পর্টেন্ট। এর আগেরটাতে ইরিগেশন ওয়ার্ডটা ছিল না। ইরিগেশনের সময় কতটুকু স্টোরড হয়েছে আর অ্যাকচুয়ালি কতটুকু লাগবে, তার মানে এটা বলতে পারি ওয়াটার স্টোর আসলে কতটুকু থাকা উচিত, নিডেড, সেটা বসবে নিচে। নিডেডটা নিচে, আর উপরে হচ্ছে ইরিগেশনের মাধ্যমে কতটুকু সাপ্লাই দেওয়া হইলো, এটা হচ্ছে উপরে বসবে। ঠিক আছে, তাহলে পাবো হচ্ছে ওয়াটার স্টোরেজ ইফিসিয়েন্সি। আর এটা হচ্ছে ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি। ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি, ওয়াটার ইউজ ইফিসিয়েন্সিটা কি? ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি হচ্ছে দ্য রেশিও অফ ওয়াটার বেনিফিশিয়ালি ইউজড, কতটুকু একদম আমরা ওয়েস্ট ছাড়া বেনিফিট এর জন্য ইউজ করতে পারছি। ওয়াটার ইউজ ফর বেনিফিট এখানে যদি লিখি, আর নিচে বসবে হচ্ছে ওয়াটার ডেলিভার্ড, ওই আবার শুরুটা ডেলিভার্ড। তাহলে পাবো হচ্ছে ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি। এই কয়টা টার্ম একটু মনে রাখতে হবে, কষ্ট করে, কিছু করার নাই। এই কয়টা টার্ম হচ্ছে মনে রাখতে হবে। তো এখান থেকে আমরা বের করতে পারবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি, আচ্ছা ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সিটা কি? 1 - অ্যাভারেজ অফ দ্য অ্যাবসোলুট ভ্যালু অফ ডেভিয়েশন ফ্রম মিন। মিন থেকে কতটুকু অ্যাবসোলুট ভ্যালুটা ডেভিয়েট করতেছে। মনে করেন আমি টোটালি যতটুকু ওয়াটার সাপ্লাই দিছি, অনেকগুলা দিন দিছি, মনে করেন দ্বিতীয় দিন এক পরিমাণ ওয়াটার দিছি, তৃতীয় দিন দিছি, তো এদের অ্যাভারেজটা হচ্ছে বলতেছি মিন। ঠিক আছে, মিন। এই মিন থেকে আমি মনে করেন স্যাটারডেতে একটা ওয়াটার দিছি, তো স্যাটারডেতে আমি দিছি মনে করেন আমার মিন আসছে হচ্ছে সাপোজ 15, আর আমি স্যাটারডেতে দিছি হচ্ছে 10। কি বলবো, যদি আমি ডেপথে বলি 10 মিটার যে ডেপথের পানি হচ্ছে আমি সাপ্লাই দিছি। ঠিক আছে, তাহলে 15 থেকে এই 10 কতটুকু ডেভিয়েট করতেছে, কতটুকু ডেভিয়েট করতেছে? 5 পরিমাণ। এই 5টা হচ্ছে স্মল ডি এর ভ্যালু। মিন ওয়াটার থেকে অ্যাবসোলুট ভ্যালুটা কতটুকু ডেভিয়েট করতেছে সেটা হচ্ছে স্মল ডি। ঠিক আছে, আর ক্যাপিটাল ডি কি? মিন ডেপথ আসলে কত, ওই যে 15 বললাম, আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা অনুযায়ী কি 15, সেই 15টা হচ্ছে ক্যাপিটাল ডি। মিন ডেপথ অফ ওয়াটার স্টোরড ডিউরিং ইরিগেশন, ইরিগেশনের সময় মিন এভারেজে কতটুকু ডেপথ স্টোরড ছিল সেটাই হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে 1 - স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি করলে পাবো হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। ঠিক আছে, ওকে, এখন আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, আরেকটা জিনিস, কনজাম্পটিভ যে ইউজ, এই কনজাম্পটিভ ইউজটা কি সেটাও একটু চিনে যাই। টোটাল যতটুকু হচ্ছে ট্রান্সপিরেশনের জন্য ওয়াটার, ট্রান্সপিরেশন আর ইভাপোরেশনের জন্য টোটাল যতটুকু ওয়াটার ইউজ হয় সেটাকে বলা হয় হচ্ছে কনজাম্পটিভ ইউজ। কিসের কিসের কারণে? ট্রান্সপিরেশন আর ইভাপোরেশনের জন্য যতটুকু ওয়াটারের দরকার হয় সেটাকে হচ্ছে বলা হয় কনজাম্পটিভ ইউজ। ঠিক আছে, আর ইফেক্টিভ রেইনফল, এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি, মানে বেশ আগে থেকেই জানি। ইফেক্টিভ রেইনফল কি? যে পরিমাণ রেইনফল, যে পরিমাণ রেইনফল হইলে সেটা হচ্ছে যে আমাদের এই যে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন দুইটাকে মিট করতে পারবে, সেটাকে হচ্ছে ইফেক্টিভ রেইনফল বলে। মানে ধরেন রেইন হইতেছে হইতেছে, আর যতটুকু রেইন হইছে সেটা দিয়েই ইভাপোরেশন, ট্রান্সপিরেশন আর ইভাপোরেশন দুইটার কাজই হয়ে যাইতেছে। ঠিক আছে, দুইটাই কমপ্লিট করতে পারতেছে একটা রুট, তাহলে সেই পরিমাণ রেইনফলকে বলা হবে ইফেক্টিভ রেইনফল। তাহলে এখানে দুইটা, ম্যাম এটা কত নম্বর পেজে ম্যাম? জি জি, এই লেকচারটা কত নম্বর পেজে? আচ্ছা এই লেকচারটা হচ্ছে আলাদা করে আমি ফেলছি, যেহেতু পুরা লেকচার শিট থেকে এইটুকু আলাদা করে করাচ্ছি, তো তো এই দুইটা আমি আলাদাভাবে দিয়ে দিব। মানে এটা পুরা ওই যে বড় একটা লেকচার শিট দিছি না, ওইটার ভিতরই আছে, বাট হ্যাঁ, ওখান থেকে আপনাদের খোঁজা লাগবে না, আমি এই পার্টটুকু আলাদা করে ফেলছি অলরেডি, দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। খুঁজে পাচ্ছি না তো তাই বলছি। আছে আছে, ওই বড় লেকচার শিট থেকেই আমি আলাদা করছি, নিচের দিকে আছে। আমি দিয়ে দিচ্ছি, এটা আলাদাভাবে দিয়ে দিচ্ছি আবার গ্রুপে, সমস্যা নেই, পাবেন। আচ্ছা, এখন হচ্ছে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট। কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, আচ্ছা রেইনফল হচ্ছে কতটুকু রেইনফল, মানে কতটুকু বৃষ্টিপাত হয়েছে, আর
সিইউটা হচ্ছে কতটুকু দরকার, যতটুকু দরকার তার থেকে যদি আমি যতটুকু রেইন দিয়ে পাচ্ছি সেটাকে বিয়োগ করি, বাকিটুকু কি থাকবে? ওইটুকু নিশ্চয়ই আমার ঘাটতি আছে। তাহলে ওই পরিমাণ পানি আমার কি করতে হবে? ইরিগেশন দিয়ে সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকেই বলা হয় কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, মানে ইরিগেশন কতটুকু রিকোয়ার করব। এই সিইউটা কি ছিল? কনজাম্পটিভ ইউজ, মানে দরকার কতটুকু, ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনের জন্য দরকার কতটুকু, ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনের জন্য নিডেড কতটুকু, সেটাই হচ্ছে আমার সিইউ। আর রেইনফল দিয়ে কতটুকু কাভার হইতেছে, রেইনফল দিয়ে কতটুকু কাভার হইতেছে সেটা যদি মাইনাস করে দিই, তাহলে বাকিটুকু কি থাকবে? আর এক্সট্রা কতটুকু ওয়াটার দরকার, সেই দরকার পরিমাণ ওয়াটার কি আমি ইরিগেশন দিয়ে দিব, তাই না? এর জন্য এই ভ্যালুটা হচ্ছে এভাবে আসতেছে যে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট সিইউ মাইনাস আর ই। ঠিক আছে, আরেকটা হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট কি? ওই আগের ভ্যালুটাই আমরা সিআরআই যেটা পাইছি, কনজাম্পটিভ ইরিগেশন সিআইআর ইরিগেশন রিকোয়ারমেন্ট, তার সাথে আরো এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যদি পার্কোলেশনে ওয়াটার লস হয় সেই ওয়াটারটাও দিতে হবে, ওয়াটার লস্ট অ্যাজ পার্কুলেশন। এই সিআইআর এর সাথে যদি আমি এই এই এক্সট্রা পরিমাণ কতটুকু পার্কুলেশনে লস্ট হইছে সেটা অ্যাড করে দিই, তাহলে সেটাকে বলবো নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? ওকে, এখন যাই ম্যাথে যাই। এই যে এই ম্যাথটা, আচ্ছা এখানে কি বলতেছে? ফ্রম এ স্ট্রিম 130 লিটার পার সেকেন্ড ওয়াটার ইজ ডাইভার্টেড টু অ্যান ইরিগেশন চ্যানেল। তাহলে এতটুকু চ্যানেলের মধ্যে দিয়ে গেছে, চ্যানেলের মধ্যে দিয়ে গেছে হচ্ছে এই পরিমাণ পানি। ঠিক আছে, অ্যান্ড 100 লিটার পার সেকেন্ড ওয়াজ ডেলিভার্ড টু অ্যান ইরিগেশন ফিল্ড। তাহলে ইরিগেশন ফিল্ডে গেছে এতটুকু, ফিল্ডে গেছে হচ্ছে এতটুকু, ফিল্ডে গেছে এতটুকু, ফিল্ডে গেছে 100। ঠিক আছে, এটা হচ্ছে চ্যানেলের ভিতর দিয়ে গেছে, বাট ফিল্ডে গেছে 100। ওকে, এখন হচ্ছে হুইচ ওয়াজ বিং ইরিগেটেড ফর 8 আওয়ার্স। তাহলে দিনে 8 ঘন্টা হচ্ছে ওই ল্যান্ডটা ইরিগেট করা হয়, বলেই দিছে। দিনে কয় ঘন্টা? পার ডে, এটা লিখে দিই, পার ডেতে হচ্ছে 8 ঘন্টা ইরিগেটেড করা হইতেছে। দ্য ইফেক্টিভ রুট জোন ডেপথ, ইফেক্টিভ রুট জোন ডেপথটাও দেওয়া আছে 1.7 মিটার। ঠিক আছে, দ্য রান অফ লস, রান অফ এর কারণে কতটুকু লস হয় সেটাও বলে দিছে। রান অফ লস হচ্ছে 420 মিটার কিউব। ঠিক আছে, রান অফ লস। আর বলছে যে ডেপথ অফ দ্য ওয়াটার পেনিট্রেশন varied literally linearly from 1.7 meter at the head of the field to 1.1 meter। ও আচ্ছা, তার মানে এখানে বলতেছে যে ওয়াটার যে হচ্ছে পেনিট্রেট হয় পানির মধ্যে, সেটা হচ্ছে ভ্যারি করে, সব জায়গায় সমান না। কোথাও কোথাও ওয়াটার হচ্ছে ঢুকে যায় 1.7 মিটার পর্যন্ত, আবার কোথাও কোথাও 1.1 মিটার পর্যন্ত হচ্ছে পানি যায়। ঠিক আছে, তার মানে পানি যে সয়েলের মধ্যে যে যাচ্ছে সেটার ডেপথটা আসলে ভ্যারি করতেছে, ফিক্স না। কোথাও সব থেকে ম্যাক্সিমাম কত যাইতে পারে 1.7 মিটার, আর সব থেকে মিনিমাম কত যাইতে পারে 1.1 মিটার। এই জিনিসটা হচ্ছে বলা হচ্ছে। তো যখন আমাদের এরকম ভ্যারিয়েবল ডেপথ দেওয়া থাকে যে 1.7 মিটার থেকে 1.1 মিটার, তখন হচ্ছে আমাদের এর অ্যাভারেজটা নিতে হয়। ঠিক আছে, অ্যাভারেজটা ইউজ করতে হবে। ওকে, আমি বলে দিলাম আগে থেকে, যখন এরকম ডেপথ ভ্যারি করবে, সব জায়গায় একই পরিমাণ ওয়াটারের ডেপথ নাই, তখন হচ্ছে আমাদের এর অ্যাভারেজটা নিতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে অ্যাভেলেবেল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল, ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 20 সেন্টিমিটার পার ডেপথ অফ দ্য সয়েল। এখন আমাদের কি কি বের করতে বলছে? কনভেয়েন্সি ইফিসিয়েন্সি। কনভেয়েন্সি ইফিসিয়েন্সি বের করার ফর্মুলা কি? ওই যে কতগুলা ইফিসিয়েন্সি ছিল তার ভিতরে, যে কনভেয়েন্সি ইফিসিয়েন্সি, ওয়াটার ডেলিভার্ড চ্যানেলের ভিতর দিয়ে, চ্যানেলেরটা উপরে আর ফিল্ডে যেটা এন্টার সরি, চ্যানেলেরটা নিচে আর ফিল্ডে যেটা এন্টার করতেছে সেটা হচ্ছে উপরে। এটা হচ্ছে ওয়াটার কনভেয়েন্সি ইফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে কনভেয়েন্সি ইফিসিয়েন্সি আমরা বের করে ফেলতে পারবো। কনভেয়েন্সি ইফিসিয়েন্সি কি? যে ডেলিভার টু দ্য ফিল্ড কত ছিল? 100। এই যে উপরে, এই যে দেখেন আমি লিখেই রাখছি 100, এই যে ফিল্ড
ফিল্ডেরটা 100 আর চ্যানেলেরটা হচ্ছে 130, তাহলে ফিল্ডেরটা বসবে উপরে আর চ্যানেলেরটা বসবে নিচে 130। তাহলে আমি কনভেন্সি ইফিসিয়েন্সি পেয়ে গেছি কত, 77%। আর 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, কনভেন্সি ইফিসিয়েন্সি ডান, পেয়ে গেলাম। এরপর এটা কি বলছে, অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি। অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সির সূত্র কি ছিল, রুট জোনে কতটুকু, এই যে ওয়াটার স্টোরড ইন রুট জোন, রুট জোনে কতটুকু স্টোরড আছে ডিভাইডেড বাই ডেলিভার্ড, ডেলিভার্ড টু দ্য ফিল্ড। তো ফিল্ডে কতটুকু ডেলিভার্ড করছিলাম, 100, ওটা তো আমাদের জানা আছে। কিন্তু রুট জোনে কতটুকু সয়েল আছে সেটা কিন্তু আমাদেরকে ভ্যালু ওভাবে দেওয়া নাই, ওটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব, এখন আমাদেরকে বলেই দিছে যে একদিনে, একদিনে হচ্ছে কতক্ষণ, কতক্ষণ কয় আওয়ার হচ্ছে ইরিগেশন করা হয়, কতক্ষণ ইরিগেশন করা হয়, 8 আওয়ার। তাহলে 8 গুণ 60 গুণ 60, এটা হচ্ছে 8 আওয়ারটা, আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, সেকেন্ডে নিয়ে গেলে 60 গুণ 60। আর আমার এই যে ফিল্ডে ডেলিভার করা হয়েছিল 100, দেখেন ইউনিটটা কিসে ছিল, 100 লিটার পার সেকেন্ড। তো 100 লিটার পার সেকেন্ডকে যদি আমি সেকেন্ড দিয়ে গুণ দিই তাহলে ভলিউম লিটারে চলে আসবে না ইউনিটটা, তাই করা হচ্ছে। জাস্ট এই 100কে সেকেন্ড, ওই 8 আওয়ারকে সেকেন্ডে নিয়ে যায়, এটাকে হচ্ছে সেকেন্ডে নিয়ে যেয়ে 100 লিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে গুণ দিয়ে লিটারে ভলিউমটা ক্যালকুলেট করা ফেলা ফেলা হচ্ছে। ঠিক আছে, লিটার থেকে পরে আবার 1000 দিয়ে ভাগ দিয়ে মিটার কিউবে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলা ছিল যে রান অফ লস হচ্ছে কতটুকু হয়, 420 মিটার কিউব। রান অফ লস 420 মিটার কিউব। তাহলে লস যদি হয় 420 মিটার কিউব, তাহলে আমাদের লসের পরে আর পানি বাকি থাকে কতটুকু, আমাদের টোটাল পানি হচ্ছে এতটুকু আছে, তার থেকে আমি লসটা বিয়োগ দিলাম, তাহলে পানি থাকতেছে কতটুকু, 2460 মিটার কিউব। তাহলে আমরা পেয়ে যাব অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি, যেটা অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি যেটা, সেটা হচ্ছে লসের পরের ওয়াটারটা উপরে আর লস সহ ওয়াটারটা হচ্ছে নিচে, ইন্টু 100%, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি। ঠিক আছে, বুঝাইতে পারছি। ফার্স্টে কি করা হইলো, এই যে ফিল্ডে সাপ্লাই দিছি কত, 100 লিটার পার সেকেন্ড, একে সেকেন্ড দিয়ে, ওই যে আওয়ার 8 আওয়ার ছিল, সেই 8 আওয়ারকে সেকেন্ডে নিয়ে যে গুণ করে আমরা একটা ভলিউম পাইছি। সেই ভলিউম থেকে আমরা হচ্ছে লস যেটা হয়েছে 420, সেটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে কতটুকু আসলে আছে সেটা বের করা হয়েছে, সেটাকে উপরে আছে কতটুকু সেটা উপরে, আর টোটাল কতটুকু ছিল ডেলিভার করা হয়েছে ফিল্ডে সেটা নিচে বসে অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সিটা বের করা হয়েছে। সরি, আচ্ছা এখন দেখেন এটা ইম্পর্টেন্ট, স্টোরেজ ইফিসিয়েন্সি চাচ্ছে, স্টোরেজ ইফিসিয়েন্সি। তাহলে স্টোরেজ ইফিসিয়েন্সি কি পাবো, যেটা হচ্ছে রুট জোনে স্টোর অবস্থায় আছে, রুট জোনে স্টোর আছে সেটা বসবে উপরে, আর ওয়াটার নিডেড এটা বসবে নিচে, নিডেড ইন দ্য রুট জোন সেটা বসবে নিচে। ঠিক আছে, স্টোর কতটুকু আছে সেটা উপরে, আর নিডেড কতটুকু সেটা হচ্ছে নিচে, ইন্টু 100, এটা হচ্ছে স্টোরেজ ইফিসিয়েন্সি। তো এটা কিভাবে পাবো, এখানে আমাদেরকে কি কি দেওয়া ছিল, এখানে আরেকটা দেওয়া আছে যে অ্যাভেলেবেল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 20 সেন্টিমিটার পার মিটার। তাহলে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে পার মিটারে 20 সেন্টিমিটার, আর আমাদের সব থেকে বড় ডেপথ কোনটা ছিল, কত ছিল, 1.7 মিটার ছিল না, এক জায়গায় ছিল 1.7 মিটার আর এক জায়গায় ছিল 1.1 মিটার। কিন্তু আমরা হচ্ছে এখানে সব থেকে বড়, মানে যেহেতু আমাদের নিডেড ওয়াটার স্টোর কতটুকু আছে সেটা বের করতে চাচ্ছি, আর নিডেড কতটুকু সেটা বের করতে চাচ্ছি, নিডেড এর সময় আমরা সবসময় কি করব, বড় ভ্যালুটা, বড় ভ্যালুটা নিব। ঠিক আছে, তো বড় ভ্যালুটা নিলে আমার কত আসবে, 1.7, 1.7 দিয়ে যদি P20 কে মাল্টিপ্লাই করি তাহলে কত আসে, দাঁড়ান আমি দেখি, এই ভ্যালু তো বোঝা যাইতেছে না, 1.7 × 20, 34, হ্যাঁ এটা 34ই আছে। তাহলে 34 সেন্টিমিটার হচ্ছে আমাদের আসে। কিন্তু এই পুরাটা নেওয়া যাবে না, এর 50% নিতে হবে। ঠিক আছে, এর যদি 50% নেওয়া হয় তাহলে আছে অর্ধেক, 17 সেন্টিমিটার। এটা হচ্ছে রুট জোন স্টোরড হচ্ছে 17 সেন্টিমিটার। আর রিকোয়ার্ডটা কত হবে, রিকোয়ার্ডটা হবে হচ্ছে, এরিয়াও কি দেওয়া আছে, আচ্ছা একটু দেখে আসি, এরিয়া দেওয়া আছে। আচ্ছা এইখানে এই যে বলেই দিছিল যে 50% কি, আমাদের 50%কে ধরতে হবে অ্যাভেলেবেল মশার, এর জন্য 50% করা হয়েছে।
এরিয়াটা কি কোথাও দেওয়া আছে? এরিয়া তো খুঁজে পাচ্ছি না। এক মিনিট। ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি অ্যাসিউম এরিয়াটা কই দেওয়া আছে? ও আচ্ছা, এই যে 1.6 হেক্টর, এই যে শুরুতে। ঠিক আছে, তাহলে আমাদের এরিয়াটা দেওয়া আছে। সেই এরিয়াকে ইউজ করে আমাদের হচ্ছে রিকোয়ার্ড ওয়াটার বের করতে হবে। কিভাবে বের করবো রিকোয়ার্ড ওয়াটার? রিকোয়ার্ড ওয়াটার মানে কি? ভলিউম। ভলিউম ভলিউম কিভাবে বের করা যায়? এরিয়া ইন্টু হচ্ছে ডেপথ। তো ডেপথ কত ছিল? ম্যাক্সিমামটা নিব, 17/100 ইন্টু হচ্ছে এরিয়া। এরিয়া কত? 1.6 হেক্টর। হেক্টরকে মিটার কিউবে নিতে গেলে, মিটার স্কোয়ারে নিতে গেলে 10⁴ দিয়ে গুণ। তাহলে রিকোয়ার্ড ওয়াটার পেয়ে গেলাম। রিকোয়ার্ডটা বসাবো নিচে, আর এই যে টোটাল কতটুকু আমাদের দরকার হয়েছে সেটা বসাইছি উপরে। তাহলে আমরা স্টোরেজ ইফিসিয়েন্সিটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস লাস্ট লাস্ট মাস্ট বের করতে বলছে কি? ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে 1 - d/d। এখন এই যে যে ডি, এইটা, এই যে ডি, এই ডিটা কি ছিল আরেকবার একটু দেখে আসি। এই ডিটা ছিল হচ্ছে মিন ডেপথ। তাহলে আমাদের এক জায়গায় ডেপথ হচ্ছে 1.7, এক জায়গায় হচ্ছে 1.1, এর অ্যাভারেজ। এইটাই হচ্ছে মিন ডেপথ। ক্যাপিটাল ডিটা কিভাবে বের করব? 1.1 আর 1.7 এর অ্যাভারেজ, এটাই হচ্ছে মিন ডেপথ। তাহলে মিন ডেপথ ডি, ডিটা যে 1.1 প্লাস 1.7/2, মিন ডেপথটা পাওয়া গেছে। আর স্মল ডিটা কি? ডেভিয়েশন। ডেভিয়েশনটা কি তাহলে কিভাবে পাবো? আমার একটা ডেপথ হচ্ছে 1.7, তার থেকে মিন ডেপথটার কতটুকু ডেভিয়েট করলো বের করলাম, যোগ আরেকটা ডেপথ ছিল 1.1, তার থেকে মিন ডেপথটা কতটুকু ডেভিয়েট করলো বের করলাম। মডুলাস কেন দিচ্ছি? আমরা হচ্ছে জাস্ট ডেভিয়েশন ভ্যালুটা নিব, প্লাস মাইনাসটা আমরা নিব না, এজন্য সাইডে কি দেওয়া হচ্ছে? মডুলাস ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে স্মল ডি এর ভ্যালু, যে মিন থেকে কতটুকু হচ্ছে ডেপথ গুলা ডেভিয়েট করতেছে। তো এটা বসাই দিলে আমরা হচ্ছে কি পেয়ে যাব? এটাকে কি বলে জানি? ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। তো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এই দুইটা ম্যাথ খুব বেশি ইম্পর্টেন্ট। রেকর্ডিং আছে, আরো একবার দেখে নিয়েন, তারপরে যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলিয়েন। ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকুই। আপনাদের সবাইকে আজকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কালকে একটা ক্লাস নিব। ঠিক আছে? আজকে এতটুকুই। আগামীকালকে মনে করেন 8টা থেকে 9:30 ছাড়া যে কোনো টাইমে ক্লাস নিতে পারবেন। 8টা থেকে 9:30, আচ্ছা ঠিক আছে। 8টা থেকে 9:30 ছাড়া অন্য একটা টাইমে আমি ক্লাস নিয়ে নিব। আর পরীক্ষা যদি নেক্সট শুক্রবার হয়, তার আগে আমি একটা হচ্ছে এই ওভারঅল আলোচনার আরো একটা ক্লাস দিব, সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে, ওকে, ওই দিন সাজেশনও দিয়ে দিব। আচ্ছা, আপনারা ঠিক লিভ আছে। নিতে পারেন, আমি আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আর রেকর্ডিং আর এই স্লাইড দুটা পাঠিয়ে দিচ্ছি এখন। তাহলে আমরা যারা কষ্ট করে ক্লাস করলাম তাহলে আমাদের লাভ হইলো। জি জি। আচ্ছা, আমরা যারা কষ্ট করে ক্লাস করলাম তাহলে আর লাভ হইলো। না, আমি তো এটা গ্রুপে ঠিক আছে, বলেই দিছিলাম যে যারা ধরেন অফিসে টফিসে আছে, আমি হচ্ছে সবাইকে অ্যাটেন্ডেন্স না না, দিয়ে থ্যাংক দিব ইউ, আজকে। সবাইকে দেন, সবাইকে দেন, এটা তো ভালো, এটা তো ভালো, দেন সবাইকে দিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে।